ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। গাটি কচু তো অনেক রান্না করেছেন, অনেক খেয়েছেন। এভাবে কখনো খেয়েছেন কি না আমাকে কমেন্টে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে যেভাবে রেসিপিটা শেয়ার করব, এইভাবে রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। আর সবাই যারা গাটি কচু পছন্দ করেন না তারাও কিন্তু একবারে চেটেপুটে ভাত খেয়ে নেবে। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে গাটি কচুগুলিকে খুব ভালো করে ছুলে নিয়েছি। আপনারা চাইলে এটাকে হালকা ভাপিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমি বটির মাধ্যমে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, যেমন আলু ছুলে নেয়। আর আপনারা চাইলে এই রেসিপিটাতে আলু ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে আলু দিইনি কোনো রকম, কারণ আমার কাছে এইভাবেই ভালো লাগে, আলু ছাড়াই বেশি বেটার লাগে। তো দেখতেই পাচ্ছেন গাটি কচুটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এখানে মাছের জন্য নিয়ে নিয়েছি ছোট সাইজের ভাঙন মাছ। আপনারা চাইলে যে কোনো ছোট সাইজের মাছ নিতে পারেন, যেমন বাটা মাছ, তারপরে পার্শে মাছ, আর যে কোনো সাইজের চারাপোনা মাছ নিতে পারেন। তো আপনারা যেটা খুশি সেটা দিয়েই এটা রান্না করতে পারেন। আর এই রেসিপিটা মেনলি ছোট সাইজের মাছ দিয়েই বেশি ভালো লাগে খেতে, গাটি কচুর তরকারিটা। গাটি কচুর তরকারি আরও অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, ইলিশ মাছের মাথা দিয়ে, যে কোনো মাছের মাথা দিয়েও রান্না করা যায়। এখানে ভাঙর মাছগুলিকে হলুদ নুন মাখিয়ে রাখলাম। হলুদ নুন মাখিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম মাখানোর আগে গরম হতে। তো কড়াইয়ের তেলটা অনেকটাই বেশি গরম হয়ে গেছে, যার জন্য কড়াইয়ের গায়ে একটু কিন্তু লাল লাল দাগ হয়ে গেছে। তবে মাছ ভাজার ক্ষেত্রে কড়াইটা কিন্তু খুব ভালোভাবে, কড়াই এবং কড়াইয়ের তেল খুব ভালোভাবে উত্তপ্ত করে নিতে হবে, না হলে মাছ কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। এবার প্রত্যেকটা মাছ দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি মাছগুলিকে। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলি দেখেন বা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি এখানে যেহেতু ছোট ছোট সাইজের মাছ, সেই জন্য একবারে তেলের মধ্যে সবটাই দিয়ে ভাজার চেষ্টা করছি। আপনারা চাইলে অসুবিধা হলে আপনারা হাফ হাফ করে তিনটে তিনটে করে মাছ ভেজে নিতে পারেন। এক্ষেত্রে এইভাবে মাছ ভাজলে তিনটে তিনটে করে যদি ভাজেন তাহলে মাছ ভাজাটা খুব ভালো হবে, যদি আপনাদের অসুবিধা হয়। আর মাছের মাথাটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যেহেতু মাছের মাথার ভিতরে অনেক সময় কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ ভাজতে ভাজতে এইদিকে গাটি কচুটাও খুব ভালো রকম ভাজা হয়ে গেছে। তো এইটাকে এবার আরেকটু সময়, কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছেন গাটি কচুটা তুলে রেখেছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ আরেকটু বেশিও ইউজ করতে পারেন। তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হতে শুরু করেছে। আর একটু কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। তারপরেই এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। যতক্ষণ না আদা রসুন ভাজার একটা সুন্দর স্মেল বের হচ্ছে ততক্ষণ এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলার গাত থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে, কারণ এর মধ্যে আদা রসুনের মধ্যে যে পেস্টটার মধ্যে যে হালকা জলটা ছিল সেটা একদমই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। আপনারা টমেটো বাটার পরিবর্তে টমেটো কুচিও দিয়ে দিতে পারেন। আমি এখানে টমেটো বাটা দিয়ে দিয়েছি। এবার টমেটো বাটাতেও কিন্তু টমেটোটায় যথেষ্ট পরিমাণে জল থাকে, তো সেই জন্য এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা। এই তরকারিটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে, বিশেষ করে গাটি কচুর তরকারি, যে কোনো কচু জাতীয় তরকারিতে কিন্তু একটু লঙ্কা বেশি হলেই ভালো লাগে খেতে। তো এই টমেটোর যে জলটা, মানে টমেটো বাটা করলে টমেটো কিন্তু জল জল মতন হয়ে যায়। তো এই জলের মধ্যেই আমি সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য এক্সট্রাভাবে আর তাহলে বেশি একটা জল দেওয়ার দরকার পড়বে না, যদি পরে তাহলে পরে দিয়ে নেব। এবার এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা স্বাদ মতন দেবেন আপনাদের।
এবার এটাকে কিছুক্ষণের জন্য কষতে দিয়েছি। আর বারবার মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে এটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইতে। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণ জিরা আর দিয়েছি ধনে। যেহেতু টমেটোর জলটা একদমই শুকিয়ে গেছে, তো সেই জন্য এই জিরা ধনে দেওয়ার পর একটু জল অ্যাড করে নিলাম মশলাটা আবার একটু ভালোভাবে কষানোর জন্য। কারণ মশলাটা এইভাবে ভালোভাবে না কষিয়ে নিলে তরকারি রান্না করার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন জল ছেড়ে দেবে মশলাটা। এই জন্য খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আর একটু তেল অ্যাড করতে পারেন। আমি এখানে খুব কম তেল মশলায় রান্না করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন মশলার কালার চেঞ্জ হয়ে এসছে, তার মানে খুব ভালো রকমভাবে মশলা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেল চিটচিট চিটচিট করছে। তো এই অবস্থাতে আমি আবার গাঁঠি কচু, ভাজা যে গাঁঠি কচুগুলি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষানো যাবে গাঁঠি কচুটা ততটাই ভালো খেতে হয়। গাঁঠি কচুটাকে কিন্তু খুব বেশি ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না, কারণ গাঁঠি কচু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে প্রথমে ভাজার সময়। তারপরে এই যে মশলার মধ্যে এখন কষিয়ে নিচ্ছি, কষাতে কষাতে গাঁঠি কচু অর্ধেকটা সেদ্ধ হয়ে আসবে, তখনই জল অ্যাড করতে হবে। আর এর মধ্যে সবার লাস্টে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এটা আমি দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য এখন দিয়ে দিলাম। আপনারা প্রথমেই মশলা কষানোর সময় দিয়ে দিতে পারেন। এবার আরও বেশ কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব এইভাবে রেস্ট নিয়ে নিয়ে। খুব বেশি ঘন ঘন নাড়লে এই মশলাটা কিন্তু কষানোই হবে না, কারণ মশলার গায়ে যদি তাপ ঠিকঠাক মতন না লাগে তাহলে খুব ভালোভাবে কষানো হয় না। তো দেখতেই পাচ্ছেন মশলা কষাতে কষাতে কড়াইয়ের গায়ে যখন এইভাবে ধরে ধরে যাবে তখনই বুঝতে হবে মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলার মধ্যে আর কোনো রকমের জল নেই। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আর খুব বেশি জল অ্যাড করব না, যেহেতু গাঁঠিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, এই জন্য খুব বেশি জল অ্যাড করার দরকার নেই। বেশি পরিমাণ জল দিলে গাঁঠি কচু আরও বেশি সেদ্ধ হয়ে যাবে, একদম খুব নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এই জন্য এর মধ্যে খুব সামান্য পরিমাণই জল দিয়ে দিলাম, যেটুকু দরকার ঝোলের সেইটুকু। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য ফোটাবো। যখন 70% সেদ্ধ হয়ে আসবে গাঁঠি কচু তখনই মাছটা দিয়ে দেবো, ভাজা মাছটা। এর আগে দেওয়ার দরকার নেই, কারণ মাছ দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যায় না তরকারিটা, তাহলে মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন তরকারি ফুটে গেছে। তরকারি ফুটতে ফুটতে যখন এই তেল মশলাগুলি একদম সাইডে সাইডে সরে সরে আসবে তখনই বুঝতে হবে তরকারি প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ ফুটিয়ে তারপরে এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেবো। তরকারি পুরো ফুল রেডি চেক করে নেবেন যে গাঁঠি কচু খুব ইকুয়ালভাবে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। এবার সবার লাস্টে গরম মশলা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা, খেতেও ভীষণ ভালো হয়। খুব বেশি কিন্তু তেল মশলা কোনো রকম অ্যাড করিনি, তা সত্ত্বেও এটা কিন্তু দেখতে এবং খেতে খুবই ভালো হয়েছিল। আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।